আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আসেন আজকে দেখি একটু এই বাইকটা নিয়ে রিভিউ করা যায় কিনা, আদৌ ভিডিও হইতেছে কিনা সেটাই বা জানি না। আসেন আজকে এই বাইকটার একটা রিভিউ করি। আমি যে বাইকটা চালাইতেছি, আমার মূলত এর আগে একটা ভিডিও যেটা করছিলাম সেখানে বলছিলাম যে আমার তো দুইটা বাইক। তো একটা তো দেখেছিলেন হন্ডা SP160 Fi, তো আরেকটা হচ্ছে হন্ডা ড্রিম 110 সিসির, যেটা হন্ডা ব্র্যান্ডেরই। আমি অবশ্য হন্ডার একটা, বলতে গেলে আপনি বলতে পারেন আমি অন্ধভক্ত। তো ছোট থেকে এই বাইকগুলো চালিয়ে বড় হয়েছি, তো সেখান থেকেই একটা ফ্যাক্ট এই বাইকটা চালানোর ক্ষেত্রে। তো বিষয়টা কি, আসেন এই বাইকটার একটা ভালো দিকগুলা বেশ কিছু বলি। প্রথম যে ভালো দিকটা বলবো সেটা হচ্ছে এই বাইকটার যে মাইলেজ, জোস। আমি এটা চালাইছি, যদিও এখানে দেখা যাইতেছে 14,000+, বাট অরিজিনালি এটা আমি আরো 7,000 বেশি চালাইছি। কিভাবে? তো আমার এই বাইকটার মিটার কেবল যেটা, এটা কেটে গেছিল। আমি হিসাব করে দেখছি যতদিন মানে যেদিন থেকে মূলত এই সমস্যাটা হয়েছে, তারপর থেকে আমি কি পরিমাণ চালাইছি, কোন কোন জায়গায় ম্যাক্সিমাম সময় মুভ করছি, এটা অ্যাজাম্পশন করলে প্রায় 7,000 কিলোমিটার, একটু বেশিই হবে, কম হবে না। 7.5 হবে না, বাট 7 হবে, হয়তো 7,000 বা 7,000 7,000 কিলোমিটার একটু বেশি চালানো হয়েছে। তো এখন বিষয়টা কি, এটা সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে এর মাইলেজ। হ্যাঁ, আবার অনেকে বলবে এটা একটা অনেক কমফোর্ট। আসলে ভাই আমি এটাতে কমফোর্ট এরকম পাই নাই। হ্যাঁ, দুইজন যদি হয় খুবই কমফোর্ট, টানতে একটু কষ্ট হয়, খুবই কমফোর্ট দুইজন হইলে, বাট সিঙ্গেল হইলে আপনার কোমর ব্যথা করবেই। আর এই হন্ডা ব্র্যান্ডের যতগুলো বাইক আছে, সবগুলোর মধ্যে এই যে আপনি দেখবেন যে এটা বেশ শক্ত, এত আরামের না। কিন্তু মজার বিষয়টা কি, এই জিনিসগুলো না মানে অনেক দিন টেকসই হয়, অনেক দিন চলে, অনেক দিন আপনার ব্যাকআপ দিবে। তো এরপর আরেকটা বিষয় হচ্ছে যে এই বাইকটার বিল্ড কোয়ালিটি বলবো খুবই ভালো। এর সাথে যত বাইক কম্পিটিশনে আসবে, আমি বলবো এই বাইকের বিল্ড কোয়ালিটি সবচেয়ে ভালো। যদি দুইটা বাইক বলে, আরেকটা হয়তো থাকতে পারে, আমার এই মুহূর্তে মনে নাই, তবে এই বাইকের বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এটা সম্পূর্ণ লোহা, যে তেলের টাঙ্কিটা এটা সম্পূর্ণ স্টিল বা লোহা যাই বলেন। এই বাইকটা যদি আপনি খুব আস্তে আস্তে ভাঙা রোড দিয়ে যান, এই বাইকটা দিয়ে আপনি খুব ভালো শকআপ জাম্পারের ফিলটা নিতে পারবেন। খুব আস্তে আস্তে গেলে সেই মজা লাগে এটার শকআপ জাম্পারের বিষয়টা। আর সেই সাথে আরেকটা বিষয় আছে, এই বাইকের কিছু জিনিস খুব খারাপ করছে। কালার কোয়ালিটি, আমি বলবো এই বাইকের কালার কোয়ালিটিটা খুবই খারাপ। আমি যদি জাপানি ব্র্যান্ডগুলোর সাথে, যেমন সেলেট্রো আছে, হ্যাঁ, এটার সাথে হায়াতি আছে, হ্যাঁ, সুজুকির আছে হায়াতি, ইয়ামাহার সম্ভবত সেলেট্রো বা এর নিচে আরেকটা আছে, আমার এক্সাক্ট মনে নাই। তো এই বাইকগুলোই মূলত আপনার এর মেইন কম্পিটিটর। তবে এটা যেমন ঠিক তেমন আরেকটা বলবো, এটা স্পিড গেইনটা খুব আস্তে আস্তে ওঠে, কিন্তু খুব মানে স্মুথলি আপনি এটা দিয়ে 70-80 ক্রুজ করতে পারবেন। ভাইব্রেশন ইস্যু আছে। আমি আন্তরিকভাবে সরি, কারণ হচ্ছে আমি আসলে গুছিয়ে কথাটা বলতেও পারতেছি না। হ্যাঁ, তো এটা একটা খারাপ দিক বলতে গেলে, এটা মানে বেশ ভালো রকম ভাইব্রেশন ইস্যু আছে। মোটামুটি আপনি এই যে আমি এখন কি বলে 40-এরও নিচে 35 আমি ভাইব্রেশন পাইতেছি, বিশেষ করে হ্যান্ডেল বারে। ফুড প্যাক তো আছে, ফুড প্যাক আপনার 30 হইলেই আপনার ভাইব্রেশন ইস্যুটা হইতেছে বা আসতেছে। তবে এই বাইকের ভাইব্রেশন ইস্যু মারাত্মক, কিন্তু ভাইব্রেশনের কারণে আমরা প্রচুর যে সাউন্ড হবে সেইটা আবার না। মানে এই বাইকের হিসাবে হায়াতি বাইকগুলোর সাউন্ডটা একটু কম হয়। আমি যতটুকু চালাই দেখলাম, আমার এই বাইকটা চলছে প্রায় 20,000 কিলোমিটার উপরে, প্রায় বলতে পারে না 21,000 কিলোমিটার চলছে। কিন্তু এই বাইকে মনে করেন যে ভাইব্রেশন ইস্যু থাকলেও ওই খুব একটা ইঞ্জিন সাউন্ড খুব একটা হয় না। কিন্তু হায়াতি বাইকটা দেখলাম
ওটা স্মুথ অনেকদিন থাকে, কিন্তু আপনি যদি বলেন বা মনে করেন যে 30-40 হাজার কিলোমিটার পরে, আমি এই বাইক যতগুলো দেখছি চালাইছি, এটাতে আমি একটা ইঞ্জিন স্মুথনেস পাইছি। কিন্তু হায়াতি বাইকটা মোটামুটি 30-40 হাজার কিলোমিটার যে কয়েকটা পাইলাম, দেখলাম, একটু চালাইলাম, এই মোটামুটি আপনি মানে আমি এখন পর্যন্ত যতগুলা চালাইছি দেখছি 40 হাজার কিলোমিটার উপরে গুলাই চালাইছি, তো ওগুলাতে প্রচুর সাউন্ড হয়। ভাইব্রেশন ইস্যুটা আমার খেয়াল নাই, তবে সাউন্ডটা বেশি হয়। কিন্তু আপনি এটা শিওর থাকেন যে এই বাইকের আপনি যদি ম্যানুফ্যাকচারিং ফল্ট বা আপনি যদি মনে করেন যে ম্যানুফ্যাকচারিং ফল্ট না, এটা আপনার চালানির রাইডিং স্টাইলের কারণে কোনো ফল্ট হয়েছে, সেটা বাদ দিলে বাইক যদি বিল্ট ইন ভাবে সবকিছু স্পিডিং বলেন, ইঞ্জিন ফিডব্যাক বলেন, সবকিছু ঠিক থাকে, তারপর আপনার এই সাউন্ডটা নষ্ট হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি যে কয়েকটা নিজের তো আছে প্লাস অন্য বাইকের সাথে কম্পেয়ার করে দেখছি, এই মডেলটার ট্যাপেট খুব একটা সহজে অ্যাডজাস্ট করা লাগে না। আমি আজ পর্যন্ত বা এখন পর্যন্ত এই বাইকের কোনো রকম ট্যাপেট অ্যাডজাস্ট করি নাই। আমার ইঞ্জিনের ওইখানে টোটালি কোনো রকম হাত দিতে হয় নাই। আর আপনি যদি বলেন এই বাইকের মোবিলের কথা, আমি সম্ভবত যতটুকু মনে পড়ে 7,500 কিলোমিটার হওয়ার সাথে সাথে আমি ফুল সিনথেটিক ঢালছি, এবং ফুল সিনথেটিক ঢালার সাথে সাথেই দেখলাম যে এই বাইকের মানে ইঞ্জিনের পারফরমেন্স, ইঞ্জিন স্মুথনেস খুবই সুন্দর হয়েছে। একটা ভটভট শব্দ হয়, খুব সুন্দর। বিশেষ করে যেদিন প্রথম আপনি মানে ইঞ্জিনটা ড্রেন দিবেন, সেদিন তো আরো খুব সুন্দর লাগে সাউন্ডটা। তো এইখানে এই বাইকের সবচেয়ে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি খারাপ লাগছে বলবো, সবচেয়ে বেশি খারাপ লাগছে এই বাইকটা সবচেয়ে বেশি খারাপ লাগছে এই যে থ্রটলটা, এই থ্রটলটা জ্যাম হয়ে যায়। এটা মানে যখন জ্যাম হয়ে যায় তখন এটা কোনোভাবেই মুভমেন্ট করে না, এক জায়গায় স্টিফ হয়ে থাকে। এতটা স্টিফ হয়ে থাকে মানে আপনি যদি কিকার দেন, মানে এই বাইকের মনে করেন যে থ্রটলটা যদি একবার স্টিফ হয়ে যায়, মানে প্রচুর, মানে আপনি থ্রটল মানে মানে একদম লাস্টে যে ঠেকে থাকে। এটার মূল কারণটা কোম্পানি থেকে মানে সার্ভিস সেন্টার থেকে, অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে সবাই বলছে এটা নাকি তেলের কারণে। আর এটা যে আরেকটা মডেল আছে যেটা হচ্ছে লিভোর আর এটার কাহিনীটা প্রায় সেম। বলতে গেলে আপনি বলতে পারেন খুবই জঘন্য রকমের কাহিনী এটাতে। এটার এতটাই খারাপ অবস্থা এর কাহিনীতে, মনে করেন যে রাগ ওঠে। আপনি সকালবেলা বের হবেন, দেখবেন যে এই অবস্থা। আপনি অফিস থেকে সারাদিন পর অফিস থেকে বের হয়ে গেছেন, যাবেন, হুট করে দেখবেন এই অবস্থা। এই প্রবলেমটা আমি আজ পর্যন্ত 3বার পাইছি। খুবই জঘন্য লাগে এটা। এইটা ছাড়া আমার মনে হয় না এই বাইকের আর কোনো প্রবলেম আছে। হ্যাঁ, আর সার্ভিসের অন্যান্য বিষয় যেটা আপনার যে ছোটল ক্লাস কেবল ছিঁড়ে যাওয়া বা এটা তো কম বেশি ম্যাক্সিমাম বাইকে থাকে, এটা এই বিষয়ে আমি কোনো কথা বলবো না। তো মূল বিষয়টা হচ্ছে কি, এই বাইকের আমি আসলে এরকম কোনো খারাপ কিছু দেখি নাই। হ্যাঁ, হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যদি আমাকে জিজ্ঞেস করেন, সম্ভবত এই বাইকটা বর্তমান প্রাইস 1,22,000, 20,000 বা 25,000, মানে 1,20,000 থেকে 25-এর মধ্যে খুব সম্ভব। সম্ভবত 18 কি 20, আমি লাস্ট দেখছিলাম মনে হয় এটা 1,18,000-এর মতো ছিল, 1,20,000-এর মতো ছিল, আমার এক্সাক্ট মনে নাই। 18-এর মতো ছিল, পরে সম্ভবত আরো 2,000 না 3,000 টাকা বাড়ছে, 1,21,000 এরকম একটা ছিল, আমি ঠিক মনে নাই। তো এই দামে এই সময় এই বাইকটা নেওয়া ঠিক হবে কিনা, দেখেন আপনার এই এই সেগমেন্টের যে বাইকগুলো আছে মোটামুটি দাম প্রায় কাছাকাছি 1,15,000 থেকে 1,14,000 থেকে 1,25,000-এর মধ্যে এই বাইকগুলো। তো আমাকে যদি বলেন, আমি বলবো যে আপনি যদি মেনটেন্যান্স কস্ট খুবই কম চান, এই বাইকটা একটু চোখ বন্ধ করে আপনি নিতে পারেন। কার্বোরেটর, এটার সবচেয়ে বড় সমস্যা মাথায় নেবেন। এই বাইকটার সবচেয়ে বড় সমস্যা কি সেটা মাথায় নেবেন কি, এই থ্রটল বডিটা জ্যাম হবে, এবং সেটা 10,000 কিলোমিটারের পর। 10,000 কিলোমিটারের আগে থ্রটল বডি নিয়ে আপনার কোনো টেনশনের কিচ্ছু নাই। এটা আমি আপনাদেরকে শিওর করতে পারি। কেন, কিভাবে শিওর করব বা করতে পারি, মেইন বিষয়টা কি, এই বাইকটার আজ পর্যন্ত যত জনের সাথে আমার রাস্তাঘাটে দেখা হয়েছে, কথা বলছে, আমি এই জিনিসটা জিজ্ঞেস করছি, তারা আমাকে একটা কথাই বলছে যে ভাই
12,000, 14,000, 11,000, 10,000-এর আগে আজ পর্যন্ত কেউ আমাকে বলে নাই, বা আমি যতজনকে জিজ্ঞেস করছি কাউকে পাই নাই যে তারা বলছে যে 10,000 কিলোমিটারে পর বা এসে এটা 10,000 কিলোমিটার আগে এটা এসে জ্যাম হইতেছে বা কোনো প্রবলেম হইতেছে। তো বিষয়টা হচ্ছে এটা। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি ব্রেক করার সময় প্রথমেই বাম হাতের ক্লাচটা কখনো চাপি না। আমি জানেন এটা আসলে ভুল না খারাপ, স্পিড অ্যাটলিস্ট 30 বা মিনিমাম 40 বা তার উপরে থাকলে আমি কখনো ব্রেক করার সময় এই এই বাম হাতের যে ক্লাচ এটা আমি চেপে ধরি না। মোটামুটি স্পিডটা অ্যাটলিস্ট দেখে 25 এর দিকে আসলেই আমি স্পিডের দিকেও তাকাই না যে আমার স্পিডটা আসলে 25-এ আসছে কিনা। তো আমি মূলত দেখি যে সাউন্ডটা মানে আমার ব্রেকিংটা বেশ কন্ট্রোলে আসছে, ঠিক তারপরেই মূলত আমি ক্লাচটা চেপে ধরি। তো আমার রাইডিং স্টাইলটা একটু অন্যরকম। আমার এক বন্ধু আছে, সে এবং তার মামা আমাকে বলছে যে ব্রেক করা মানে ক্লাচটা চেপে ধরা, নাইলে একটা বাইক কখনোই আপনার সুন্দর মতো মানে ইঞ্জিন ফিডব্যাক বলেন বা যাই বলেন এটা কখনোই ওই রকম আপনি পাবেন না বা হবে না। এখন আমি এই বাইকটা এখন পর্যন্ত প্রথম দিন থেকেই আলহামদুলিল্লাহ যেরকম সার্ভিসটা চাওয়ার চেষ্টা করছি, আমি সব আসলে ওইভাবেই এখন পর্যন্ত পাইছি। এখন কাহিনী হচ্ছে যে এই রাস্তা দিয়ে আমার যাওয়া কোনোভাবেই ঠিক না, কারণ এই দিকের অবস্থা খুবই জঘন্য এবং আপনি বলতে পারেন আমার লাইফ রিস্ক একটা বিষয় আছে। এখন আরেকটা বিষয়, এই বাইকটা থ্রটল বডিতে মানে থ্রটল কেবলে আমি খুব একটা ফ্রি কিছু রাখি নাই। হ্যাঁ, একদম ইনস্ট্যান্ট টান না, সাথে সাথে কোনো ফ্রি স্পেস নাই বা ফ্রি প্লে নাই। এটা আমি জানি না কতটুকু ভালো বা খারাপ, একটু সমস্যা তো হয় কোনো দিক ডান দিক বা বাম দিক কিছু করলেই একটা প্রবলেম তো হয়, মানে একটা চাপ পড়ে বা টান পড়ে। কিন্তু আমি এটা ফ্রি প্লে রাখি না বা আমার রাখার ইচ্ছা হয় না। তবে হ্যাঁ, খানিকটা ইয়া আছে, কি বলে আপনার ক্লাস কেবল বা থ্রটল কেবলের এটা খানিকটা, থ্রটল তো না, এটা ক্লাস কেবল, এটা খানিকটা ফ্রি করে রাখা আছে বা ফ্রি করে রাখছি। তবে এটা খারাপ না, বাইকটা আসলে বেশ ভালো, এটা ভালো ফিডব্যাক দিতেছে। তবে আপনি মনে করতে পারেন এটা খুব সুন্দর মতো আপনাকে সার্ভিস দিবেই। তবে একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যদি একটু বেশি দূরে মুভ করেন, বেশি দূরে কোথাও যান, অবশ্যই সেফটি গার্ড ইউজ করবেন, মিনিমাম সার্টিফাইড হেলমেটটা ইউজ করবেন। কারণ আমার জন্য বলতেছি না, আপনাদের জন্যই বলতেছি। যদি কখনো আপনারা আমার ভিডিও পছন্দ করে দেখেন বা দেখা শুরু করেন, দেখলে তো ক্ষতি নাই। আর আমি যে ব্লগ করতেছি বা ভিডিও করতেছি, আমি টাকার জন্য একদমই করতেছি না। যদি কখনো উপরওয়ালা আমাকে টাকা দেওয়ার মতো তৌফিক দান করে এটার মাধ্যমে, তাহলে আলহামদুলিল্লাহ, না হলে নাই। এবং আমি এটা নেগেটিভ ধরেই শুরু করছি। ও, সেই লাগে, সেই দ্য কিং মনে হইতেছে রাস্তার মাঝে দিয়ে। অবশ্য অবলা প্রাণী তো, এই অবলা প্রাণীদেরকে আর কি বলা যায়। হ্যাঁ, আরেকটা বিষয়, এই বাইকে মনে করেন যে আপনার ব্রেকিংটা আপনি যেমন চান সেরকম হবে না। কারণ কি, চাকাটা অনেক চিকন তো, এই কারণে এই বাইকের ব্রেকিং আপনার ড্রিফট করবে বা স্কিড করবে, এই প্রবলেমটা তো হবেই। তবে এই বাইকটা আমি প্রথম থেকেই তো চালাইতেছি, মানে আমি এটা ব্র্যান্ড নিউ কিনছি, শোরুম থেকেই কিনছি, 0 কিলোমিটার থেকেই কিনছি। তো এই বাইকটা
কেনার পর থেকে আমাকে একটা সমস্যা ছাড়া আর কোনো রকম কোনো প্রবলেম ফেস করতে হয় নাই। এই বাইকটা যদি আপনারা কেনেন, একটা জিনিস মাথায় রাখবেন, 10,000 কিলোমিটার পার হইলে প্রতি 2,000 কিলোমিটার পর পর কার্বোরেটরটা ক্লিন করেন। কার্বোরেটরটা যদি আপনি ক্লিন করেন, তাহলে যে থ্রটল বডি জ্যাম হওয়ার যে কাহিনীটা বা বিষয়টা, এটা কখনোই আপনাকে ফেস করতে হবে না। এই বাইকের কিন্তু এই যে আমি যে হন্ডা ড্রিম 110 এটা ইউজ করতেছি, এটার কিন্তু আপনার সার্ভিস কস্ট আসলে অনেক কম। আমি এখন পর্যন্ত ক্লাস কেবল, হ্যাঁ, ক্লাস কেবলটা ছাড়া, থ্রটল কেবলটা ছাড়া এখন পর্যন্ত আমার মনে পড়ে না আমি কোনো কিছুতে কাজ করছি কিনা। কোনো কিচ্ছুতে আমার হাত দিতে হয় নাই, আলহামদুলিল্লাহ। এটার জন্য আমি আলহামদুলিল্লাহ বলবো। আর আমার নিজের হালাল কষ্টের টাকায় আমার প্রথম বাইক এটা, তো আমার মনে হয় না আমি আমার জীবনে আর কখনো এটা বিক্রি করব বা হাতছাড়া করব। তবে হ্যাঁ, যদি কখনো দেখি, হয়তো বা এটা যদি কখনো দেখি যে এটার মানে ইঞ্জিনের প্রচুর কাজ বা চালানো সম্ভব হইতেছে না বা এরকম হয়, হয়তো বা আমি তখন এটা বিক্রি করব। তাও এটা কোনো ইচ্ছা নাই, ওইটা আমার কোনো তেমন কোনো ইচ্ছা নাই। মানে বলতেই পারেন আমার কোনো ইচ্ছা নাই এইটা আর কখনোই বিক্রি করা। প্রয়োজনে আমি আমার যে আরেকটা বাইক আছে সেটা হয়তো আমি বিক্রি করে আরেকটা কিনবো বা নেওয়ার চেষ্টা আছে, বা এটা নাও বিক্রি করতে পারি। কিন্তু আমি আর যাই করি না কেন, হয়তো আমি এটা আর কখনোই বিক্রি করব না। এই যে আমি কি সুন্দর 40-45 স্পিডেই মুভ করতেছি, আমার সামনে দুইটা গাড়ি, প্রাইভেট কার, খুবই মানে ইমার্জেন্সি ব্রেক করছে, তারপরেও আমি খুব সুন্দর মতো ব্রেকটা করে আসলাম। আমি খুব সুন্দর মতো ব্রেক করে আসলাম, অথচ আমার মানে ইমার্জেন্সি ব্রেকের জন্য কোনো কিছুই করা লাগে নাই। আর আরেকটা বিষয় হচ্ছে এই বাইকটা কিন্তু আমি মানে ব্রেক যখন করছি আমি মোটামুটি 25-এর নিচে এসেই আমি ক্লাসটা টেনে ধরছি, এবং সবসময় আমি এই মেথডটাই ফলো করি। আমি এই বাইকটা যেদিন প্রথম কিনি, এই বাইকটা যখন আমি প্রথম কিনি তখন আমার বাইকের প্রথম সময়কার মাইলেজ ছিল, আমি প্রথম সম্ভবত 400 কিলোমিটার চালাইছি, ওইখানে আমি 38 মাইলেজও পুরোপুরি পাই নাই। 38 মাইলেজটা খুব একটা, 38 বা 37 এইরকম মাইলেজ পাইছি। কিন্তু এরপর থেকে ম্যাক্সিমাম সময় আমি 55-র নিচে মাইলেজ পাইনি, 60, ম্যাক্সিমাম সময় অ্যারাউন্ড মানে অ্যাভারেজ আমি 60 পাইছি। লাস্ট যখন আমি ফুয়েল নিলাম, অনেকদিন পর পর চালাইছিলাম, তো ম্যাক্সিমাম সময় বাইকটাই পড়েছিল, তারপরেও দেখছি যে আমার প্রায় 58-র মতো মাইলেজ পাইছে, কারণ তেল তো কিছু হলেও ওরে, কিছুটা তেল কমে, সেই হিসাবেও দেখলাম যে প্রায় 58-র মতো মাইলেজ পাইছি। আরেকটা বিষয়, এই বাইকের আমি ক্লাস কেবল ছেড়ে যাওয়ার পর ভিতরে যে চিকন যে তারটা, ওইটা আমি একটা দোকান থেকে নিয়ে লাগাইছিলাম ইমার্জেন্সি, 100 টাকা পড়ছে। তো অনেকে বলে আরে 100 টাকা দিয়ে কিনলেই হয়, এটার 350-400 টাকা দিয়ে কষ্ট করে এত টাকা, 400-500 টাকা খরচ করে যে অরিজিনালের মতো বা অরিজিনাল নামে যে বলে যেটা বিক্রি করে শোরুম থেকে, সেটা কিনে সেট করা কি এমন দরকার আছে? তো আমি দেখলাম, যখন আমি এই জিনিসটা দেখলাম কি, যখন আমি এই যে আমি বেশি দিন না, আমি 3 সপ্তাহ আগে অরিজিনাল ক্লাস কেবল শোরুম থেকে যেটা বলে ওটা অরিজিনাল, তো ওইটা তো আমি নিলাম। ভাই, ওই 100 টাকা যেটা আমি ইউজ করছি আর এইটা প্রথম দিন থেকেই মনে করেন বাটার স্মুথ। স্লিপার ক্লাসের মতো এত স্মুথ না, স্লিপার ক্লাসের মতো আমি বলবো না এটা এত স্মুথ, কিন্তু বাটার স্মুথ।
হ্যাঁ, ওইটা যে ১০০ টাকা দিয়ে যেটা কিনছিলাম ওইটা নিয়ে হালকা একটু জ্যামে আমার হাত ব্যথা করতো, বাট এটা আমার হাত কড়া লেভেলের জ্যাম আমি গতকালকে ফেস করছিলাম। কিন্তু কড়া লেভেলের এই জ্যামে আমি এটা আমি আর ব্যথাই পাই নাই। আমার হাতে কোনো রকম ব্যথা আসেও নাই। এত মজা পাইছি সিরিয়াসলি। তবে হ্যান্ডেল বারে প্রচুর ভাইব্রেশন হয় রে ভাই, এটা সত্যি কথা।